তারা ইসরায়েলের অস্তিত্বকে মেনে নেবে এবং ইসরায়েলের নিরাপত্তার গ্যারান্টি দেবে। পাশাপাশি ইসরায়েলও গ্যারান্টি দেবে যে তারা এই ধরনের আরব দেশগুলোকে কোনো ধরনের ডিস্টার্ব করবে না। তার চেষ্টা কিন্তু আসলে ইসরায়েলকে মানে মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠা করা, এবং মধ্যপ্রাচ্যে অন্য কোনো শক্তি থাকবে না যে ইসরায়েলকে ঘায়েল করার মতো। তারপরেও আমেরিকা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে না, এটা মত প্রকাশের অধিকারকে ভঙ্গ করে না, সুতরাং টিকটক বন্ধ। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত, আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, আর কিছুক্ষণ পরেই বা কয়েক ঘন্টা পরেই শপথ নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই শপথকে ঘিরে নানা আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিশেষ করে সে নির্বাচিত হওয়ার পর থেকেই নানা আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এরই মধ্যে তিনি ক্ষমতায় আসার আগেই কিন্তু বেশ কিছু কাজ করবেন বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। এসব নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন সাংবাদিক সেলিম খান। সেলিম খান, আজকে তো আপনি জানেন যে ট্রাম্প শপথ নিচ্ছেন, তো তার এই শপথ নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা চলছে, নানা কিছু চলছে, এবং শতাধিক তিনি নির্বাহী আদেশ দেওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছেন। জাস্ট ক্ষমতা নেওয়ার পরেই তিনি নেবেন। এত তাড়াহুড়ো কেন? তাড়াহুড়ো আসলে ট্রাম্প আজকে যে শপথ নেবেন বলা হচ্ছে 47তম প্রেসিডেন্ট হিসেবে। তিনি জানেন যে একবার 45তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন, পরে মাঝখানে দ্বিতীয় টার্মে তিনি জিততে পারেননি, তখন 46তমতে আসছেন বাইডেন, এখন 47তমতে আপনার ট্রাম্প আবার প্রেসিডেন্ট হিসাবে কয়েক ঘন্টা, মানে আমাদের তখন হয়তো মধ্যরাত বা বেশ রাত 12টা 11টা 12টা হবে, সেই সময় তিনি শপথ নেবেন। শপথ নেওয়ার পরপরই ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন যে তিনি শতাধিক নির্বাহী আদেশ প্রেসিডেন্টে, ওখানে আমেরিকার প্রেসিডেন্টের কিছু এক্সিকিউটিভ পাওয়ার থাকে, যে পাওয়ার প্রয়োগ করে তিনি কিছু সিদ্ধান্ত নিতে পারেন যেটা সবাইকে মানতে হয়। এই মানাটা হয়তো বড় কোনো আদেশ হলে সেটা কংগ্রেসে যাবে ভেটিংয়ের জন্য, কংগ্রেস যদি সেটা অনুমোদন করে সেটা হতে পারে। আবার কিছু আদেশ আছে যেটা আদালতে চ্যালেঞ্জ যদি হয় তাহলে আদালতে চ্যালেঞ্জ হবে। উনি অনেক কিছুই বাইডেনের সিদ্ধান্ত তিনি পছন্দ করেন না, মানেন না, এবং তিনি এ ব্যাপারে একেবারে খুল্লা কোনো কথা বলতে তার রাগ ঢাক নেই। যে জিনিস তার পছন্দ না সেই জিনিস নিয়ে তিনি একেবারে পুরোপুরি, মানে এটা মনে হয় অনেকটা এরকম যে তিনি এক মেয়াদে ছিলেন, সেকেন্ড মেয়াদ, অর্থাৎ তার হাতে কিন্তু সময় মাত্র 4 বছর। এরপরে তার যত জনপ্রিয়তাই থাক না কেন তিনি আর মার্কিন প্রেসিডেন্ট হতে পারছেন না। এটি দ্রুত শেষ করার পেছনে কি এটাও একটা কারণ যে তিনি তার যে চাওয়াটা মানুষকে বলেছেন যে আমি এটা করতে চাই সেটা পুরোপুরি বাস্তবায়ন করতে চান, এই জন্যই আগে থেকে শুরু করা? একটা জিনিস যদি দেখেন যে ট্রাম্প যদি সত্যি তার দ্বিতীয় মেয়াদে, প্রথম মেয়াদে তিনি অনেকগুলো পরিকল্পনা নিয়েছেন, কিন্তু সবগুলো নিয়ে মানে কিছুটা তিনি জিতবেন যে হিলারির বিরুদ্ধে, এইটা কিন্তু ঠিক ছিল না। পরে জেতার পরে কিন্তু তিনি অনেকগুলো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার টিম কিছুটা লেজে গোবরে করে ফেলেছিল, যে পুরোটাই মানে তারা বাস্তবায়ন করতে পারেনি। এখন যদি ট্রাম্প, আপনি যদি 4 বছরে যে সিদ্ধান্তগুলো নেবেন, উনি কিছু পপুলিস্ট সিদ্ধান্ত, যেগুলো ধরেন বলা হচ্ছে যে শ্বেতাঙ্গ অধ্যুষিত আমেরিকানরা যে সিদ্ধান্ত পছন্দ করে সেই ধরনের সিদ্ধান্ত উনি নিতে চলেছেন। তো সেই ধরনের সিদ্ধান্ত যদি উনি নেন, এবং যদি রিপাবলিকান, তার যে দল থেকে তিনি নির্বাচিত হয়েছেন, সেই দল যদি বোঝে যে এই পথেই জয়ের রাস্তা সুগম এবং আমেরিকার পপুলার ভোট এই দিকেই আছে, তাহলে কিন্তু ট্রাম্পের উত্তরসূরি হিসেবে যারা আসবেন তারা কিন্তু ওই পথ ফলো করবেন, এবং ওই পথই যে তার জন্য জয়ের রাস্তা সহজ করে দেবে, এইটা কিন্তু একদম পরিষ্কার। তার মানে তো আমেরিকান রাজনীতিতে এক ধরনের পরিবর্তন হতে পারে যদি সাদাদের, যেটি আপনি বলছিলেন, শ্বেতাঙ্গদের সবকিছু যদি তিনি সেই তাদের চাওয়া অনুযায়ী যদি পলিসি তৈরি করেন এবং রিপাবলিকানরা যদি এটাতে উত্তরণ ঘটে, তাহলে ডেমোক্রেটরাও তো ভবিষ্যতে সেই একই পথে হাঁটবে। যেখানে আমরা মনে করি যে ডেমোক্রেটরা একটু কৃষ্ণাঙ্গদের প্রতি সফট, সেই সফটনেস থেকেও তো তাদের সরে আসতে হবে একসময়। সেই জায়গায় কিন্তু বড় ধরনের একটা যে তিনি পুরো পলিটিক্যাল গেমটাই একটা চেঞ্জ করে দেওয়ার রাস্তায় আছেন। যদি ট্রাম্প সফল হন, যে কারণে আপনি দেখবেন যে আমেরিকার মূলধারার পত্রিকাগুলো বা সংবাদ মাধ্যম বলেন বা যারা এই তথাকথিত প্রগতিশীল বলে পরিচিত, তারা কিন্তু এই রাস্তায়, মানে এই ভয়েই কাতর হয়ে আছেন যে ট্রাম্প যদি একবার চেঞ্জ করে দিতে পারেন, এবং যদি এতে প্রমাণ হয় যে রিপাবলিকানরা বা পরবর্তী প্রেসিডেন্ট হতে গেলে ট্রাম্পের এই চলার পথে, এই পথেই হাঁটতে হবে, তাহলে কিন্তু সেটা রিপাবলিকান হোক আর ডেমোক্র্যাট হোক, তারা চাইবেন যে জয়ের জন্য এই পথেই হাঁটবে, একই পথে হাঁটবে। তো ট্রাম্পের তো একটা অন্যতম লক্ষ্য হচ্ছে অবৈধ অভিবাসী, এবং সেটা অবশ্যই অবৈধ অভিবাসী বলতে আমরা তো আসলে একটু যারা
কৃষ্ণাঙ্গ তাদেরকেই বুঝি বা অন্যান্য যারা লাতিনদেরকে আমরা বুঝি। তো তিনি তো এটি বের করে দেওয়ারও এক ধরনের কথা বলছেন। তিনি কি পারবেন এই অবৈধ অভিবাসীদের সংখ্যা কমায় আনতে? দেখেন যে এই মুহূর্তে আমেরিকায় বলা হচ্ছে যে প্রায় মানে এটা 2022-এর হিসাব যে 1,30,00,000-এর বেশি অবৈধ অভিবাসী আছে। তো এখন তো এই সংখ্যা নিশ্চয়ই আরও কিছু বেড়েছে। 1,30,00,000 মানুষকে আপনি কোথায় তাড়াবেন? এটা একটা বড় প্রশ্ন। কিভাবে তাড়াবেন? আপনি যদি ধরেন যে এই মানে আমি যদি প্রতিবেশী দেশগুলোও বলি, তার লাতিন আমেরিকান দেশগুলো বলি, তা সেখান থেকে যারা আসছেন তাদের যদি আপনি সীমান্ত দিয়ে ঘাট ধরে বের করে দিতে পারবেন? সেটা তো পারবেন না। আপনাকে একটা আইনি পন্থা মেনেই চলতে হবে, কারণ যখনই একজন অবৈধ অভিবাসীকে ধরবেন সে কিন্তু আইনের রাস্তা নেবে, এবং আইনের পথে গেলে কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। এর আগে ট্রাম্প একই কাজ করেছিলেন এবং তিনি ডিটেনশন সেন্টার করেছিলেন, এবং করার কারণে কিন্তু ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছিলেন যে একেবারে কোলের শিশু পর্যন্ত মা বাবা থেকে আলাদা হয়ে যাচ্ছে, বিশেষত মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে। সেখানে ক্ষেত্রে কিন্তু তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। সবচেয়ে বড় বিষয় এখানে যে মার্কিন অর্থনীতি বা মার্কিন পুরো ব্যবস্থা কিন্তু টিকে আছে, বিশেষত ব্যবসায়ী ছোট ব্যবসা এই টিকে আছে কিন্তু এই অবৈধ অভিবাসীদের দিয়ে। আমি এর আগেও একটা কথা আপনাদেরকে এইখানে আমাদের দর্শকদের বলেছিলাম যে আমেরিকায় এক ভোটের দিন যেদিন ট্রাম্প জেতেন সেদিনই আপনার আমেরিকার এক পার্কে এক লাতিন আমেরিকা থেকে আসা একজন অবৈধ অভিবাসী তিনি ঝাড়ু দিচ্ছিলেন। ঝাড়ু দেওয়ার সময় তাকে একজন মানে আমাদেরই বাংলাদেশি এক ভাই জিজ্ঞাসা করেছিলেন যে কেমন আছেন, আপনি ট্রাম্পের জয়কে কীভাবে দেখছেন? তো উনি কোনো কথা তেমন বলে ভালোই আছি, তবে একটা কথা মনে রাখবেন যে আমরা আছি বলেই কিন্তু আপনি এই পরিষ্কার পরিচ্ছন্ন একটা পার্কে এসে বসতে পারছেন, আমরা না থাকলে কিন্তু এই জায়গায় আপনি বসতে পারবেন না। তার অর্থ হচ্ছে যে অড জব যেগুলো বলি, যেগুলো সাধারণত এই শ্বেতাঙ্গ আমেরিকানরা কোনোদিনও করবে না, সেই কাজগুলো কিন্তু এই অবৈধ অভিবাসীরাই করেন, সে যে দেশ থেকেই যান, সেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান হোক আর আফ্রিকা আর লাতিন আমেরিকা থেকে সবচেয়ে বেশি লোক আসে, ফলে তারাই এই মানে কাজগুলো করেন। এবং অনেকগুলো কিন্তু খুব শ্রমসাধ্য কাজ, যেরকম মোট বহন করা, যে এই আমেরিকায় বড় বড় আপনি নিজে গিয়েছেন দেখেছেন যে বড় বড় সুপার শপ আছে, সেই সুপার শপে আপনার মাল নামানো, সুপার শপের কর্মচারী, সড়কের কঠিন একদম সড়কের কঠিন কাজ, এইগুলো কিন্তু সবই আমরা দেখি যে অভিবাসী যারা তারাই আসলে, এবং এর মধ্যে ইলিগাল অভিবাসী অনেক। এই যে প্রচন্ড শীতের মধ্যে সড়কে যে কাজ হয় সেই কাজ কারা করে? এরা ছাড়া কিন্তু কেউ করে না। এবং ওদের নিয়মই আছে যে 1 ঘন্টা কাজ করবে, 1 ঘন্টা বিশ্রাম দিতে হবে, 1 ঘন্টা কাজ, কারণ এই শীতে কেউ টিকতে পারবে না। তো এইরকম একটা পরিস্থিতিতে আপনি সব অবৈধ অভিবাসীকে বাদ দিয়ে দেবেন, এটা কিন্তু হয়তো তিনি চেষ্টা করবেন যে যেন কম আসে, তিনি একটা এমন একটা ভয়ের পরিবেশ লিগালি তারা থাকার চেষ্টা করে, সেটা হয়তো তিনি একটা ব্যবস্থা করবেন। একটা প্রসঙ্গ, অন্য প্রসঙ্গে যদি আমরা আসি, যে ট্রাম্পকে আমরা বলি যে ট্রাম্প যুদ্ধবাজ না, যদিও তিনি তার হেরে যাওয়ার পর ব্যাপক মারামারি তার দেশে তিনি করেছেন, কিন্তু দেশের বাইরে কিন্তু তিনি নতুন করে কোনো যুদ্ধ তার শাসন আমলে তিনি করেন নাই, এবং এবারও তিনি চাচ্ছেন যে যুদ্ধ এটা বন্ধ করা। এবং বলা যায় যে ইসরায়েলের যে এই যে যুদ্ধবিরতিটা হলো, এর পেছনে ট্রাম্পের হাত রয়েছে বলে তো বলা হচ্ছে, যদিও তিনি এখনো পর্যন্ত ক্ষমতায় নাই। তো তিনি কি আসলে ইসরায়েলকে থামাতে পারবেন এই যে গাজার বিরুদ্ধে তার যে হামলা পরিকল্পিত, নাকি এটাই এই এখনকার যুদ্ধবিরতিটা জাস্ট লোক দেখানো? মধ্যপ্রাচ্য নিয়ে কিন্তু তার একটা মানে যদি বলি, মধ্যপ্রাচ্য নিয়ে তার একটা বড় ধরনের পরিকল্পনা আছে, যেটা আপনার গত টার্মের সময় দেখেছেন যে যেটার নাম তিনি দিয়েছিলেন আব্রাহাম অ্যাকর্ড। আব্রাহাম আসলে যেটাকে মুসলমানরা ইব্রাহিম হিসাবে স্মরণ করেন। এই আব্রাহাম এবং ইব্রাহিম দুটোই ইসরায়েলিদের কাছে যেটা বা ইহুদিদের কাছে যেটা আব্রাহাম, মুসলমানদের কাছে তিনি ইব্রাহিম। তো সেই নাম দিয়ে একটা এই চুক্তির এটা কি মানে মূল কথা কি? মূল কথা হচ্ছে যে এই চুক্তিতে সই করবে ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলো। এই আরব রাষ্ট্রগুলোর মধ্যে সই করলে কি হবে? তারা ইসরায়েলের অস্তিত্বকে মেনে নেবে এবং ইসরায়েলের নিরাপত্তার গ্যারান্টি দেবে। পাশাপাশি ইসরায়েলও গ্যারান্টি দেবে যে তারা এই ধরনের আরব দেশগুলোকে কোনো ধরনের ডিস্টার্ব করবে না। আপনার কিন্তু মিশর, যদি ইসরায়েলের পাশের দেশ দেখি, মিশর, জর্ডন,
তারপর তুরস্ক, এরা কিন্তু বহু আগে থেকেই ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক আছে। আপনি যে শাহের আমল বা তার আগের আমলে ইরান কিন্তু ইসরায়েলের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রাখতো। সে ফলে মানে ইসরায়েলের সঙ্গে আসলে সংঘাতটা কিন্তু মূলত ফিলিস্তিন কেন্দ্রিক। এখন ওনার ট্রাম্পের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে উনি দেখাবেন যে আমি তো এই ফিলিস্তিনিদের জন্য কত বেশি মানে তারা যাতে অত্যাচারিত না হয়। বাইডেনের আমলে এতগুলো লোক প্রাণ হারিয়েছে, আমার সময় তো হবে না। সেখানে হয়তো কিছু আমেরিকান সাহায্যও যাবে, সেটাও যেতে পারে। আবার যারা আরব দেশ মানে ধনী আরব দেশ আছে তারাও কিছু পয়সা দেবে। তো এই জায়গায় তার মূল লক্ষ্য কিন্তু মানে ফিলিস্তিন এলাকাকে ফিলিস্তিন কোনো রাষ্ট্র হতে না দিয়ে, ফিলিস্তিন আলাদা ইসরায়েলের মধ্যে বা ইসরায়েলের পাশে কোনো ফিলিস্তিন রাষ্ট্র হতে না দিয়ে আপনার এই আরব দেশগুলোকে দিয়ে ইসরায়েলের একটা স্বীকৃতি আদায় করে নেওয়া, যাতে দীর্ঘমেয়াদে ইসরায়েল নিরাপদ থাকে। এইটা তিনি কতদূর সফল হতে পারবেন বা সফল হতে পারবেন না সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু তার চেষ্টা কিন্তু আসলে ইসরায়েলকে মানে মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠা করা, এবং মধ্যপ্রাচ্যে অন্য কোনো শক্তি থাকবে না যে ইসরায়েলকে ঘায়েল করার মতো। ইউরোপের রাজনীতিতে তো নিশ্চয়ই এক ধরনের পরিবর্তন আসবে, বিশেষ করে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের একটা ভালো সম্পর্কের কথা সবসময় বলা হয়। তো এর বাইরে যদি আমরা দেখি যে চীন তার একটা মাথা ব্যথার কারণ এটা বাণিজ্য যুদ্ধ একটা বড় ব্যাপার। চীনের সঙ্গে কি তিনি পেরে উঠবেন ট্রাম্প? প্রথম কথা আপনি যেটা বললেন যে রাশিয়া এবং তিনি বলেছিলেন যে তিনি ক্ষমতায় বসার দিনই এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এখন কিন্তু তার সুর কিছুটা পাল্টেছে। তিনি বলছেন যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে কয়েক মাস লেগে যেতে পারে। অর্থাৎ তিনি এখনও মানে সিদ্ধান্তহীনতায়, আমার ধারণা যে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, যে ইউক্রেনকে হঠাৎ করে সব সাহায্য বন্ধ করে দেওয়াটা ঠিক হবে কি ঠিক হবে না, তিনি বা তার যে মানে উপদেষ্টা মণ্ডলী আছে বা তার যারা পরামর্শদাতা আছেন তারা কিন্তু এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারেননি। 2 নম্বর হচ্ছে যে ইউরোপের ঘাড়ে, পশ্চিম ইউরোপের ঘাড়ে ন্যাটোর নাম করে তিনি কতটা চাপাবেন, এই জন্যে কিন্তু মানে যারা ইউরোপের দেশের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা সরকার রাষ্ট্রপ্রধান আছেন তারা কিন্তু খুবই সন্দিহান যে আসলে উনি কি করবেন। এটা একটা গেল যে ইউরোপ নিয়ে। ফলে ইউরোপ এখনো পর্যন্ত ট্রাম্প তাদের আস্থাও অর্জন করতে পারেননি বা বিশ্বাসও অর্জন করতে পারেননি। এখন আপনি যে পয়েন্টে আসছেন যে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, আসলে ট্রাম্প একজন ব্যবসায়ী, তিনি সব কিছুকে ব্যবসার নিরিখে দেখতে চান। যে কারণে দেখেন যে টিকটক বন্ধ করার জন্য বাইডেন সরকার আইন পাশ করেছে, সেটা সিনেট মানে প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে, সেটা আইন হয়েছে, সেইটাকে আবার চ্যালেঞ্জ হয়েছে যে সেইটা ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মানে যেটা কথা বলার অধিকার বা মত প্রকাশের অধিকারকে ভঙ্গ করে কিনা। তারপরেও আমেরিকা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে না, এটা মত প্রকাশের অধিকারকে ভঙ্গ করে না, সুতরাং টিকটক বন্ধ। তো টিকটক গতকাল 19 তারিখ ছিল টিকটকে বন্ধ হওয়ার শেষ দিন। কিন্তু ট্রাম্প যখনই ইঙ্গিত দিলেন যে তিনি শপথ নেওয়ার পরেই নির্বাহী আদেশে এই টিকটকের যে খুলে মানে টিকটককে আরও 90 দিন সময় দেবেন যাতে টিকটক তার সিদ্ধান্ত নিতে পারে, বা টিকটক যারা চালেন, যে আপনি জানেন যে এটা একটা সিঙ্গাপুর বেসড কোম্পানি, কিন্তু তাদের অভিযোগ হচ্ছে যে চীনা কোম্পানি বাইটডান্সের 50% শেয়ার উনি চান যে 50% শেয়ার তারা আমেরিকার কারোর কাছে বিক্রি করে দিক। কিন্তু তারা এক কথায় অস্বীকার করেছে যে তারা বাইটডান্সের শেয়ার বিক্রিও করবে না। 2 নম্বর হচ্ছে যে আপনার এই টিকটকের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমটাকেও তারা চান যে ওনাদের হাতে। তো এই ক্ষেত্রে কিন্তু প্রথম ধাক্কাতেই বোঝা গেল যে উনি কিন্তু এই টিকটকের সঙ্গে পেরে উঠলেন না, মানে টিকটককে সময় দিলেন। কারণ টিকটক হচ্ছে আমেরিকার একটা বিরাট সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটরের মানে আয়ের একটা উৎস। তিনি বুঝতে পেরেছেন যে এই পপুলার সিদ্ধান্ত নিতে গেলে হিতে বিপরীত হতে পারে। বিকল্প কোনো কিছু না দিয়ে হঠাৎ করে আমেরিকাতেই 17 কোটি লোক ইউজ করে, সুতরাং এটা হিতে বিপরীত হতে পারে। এটা একটা। এখন উনি যেটা চীনের উপর করতে যাচ্ছেন সেইটা কিন্তু কতটা কার্যকর হবে বলা কঠিন। কারণ আপনি যদি দেখেন যে চীন কিন্তু একসময় আমেরিকা নির্ভর, তার পুরো বাণিজ্য অনেকটাই ছিল আমেরিকা নির্ভর, এবং চীন কিন্তু আস্তে 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 আমেরিকা নির্ভরশীলতা কমিয়ে এনেছে। এবং চীনের এখনকার যে আপনার রপ্তানি, সেই রপ্তানি খুব মানে অনেক আগের তুলনায় অনেক কম অংশ কিন্তু চীন এই আমেরিকার কাছে পাঠায়। 2 নম্বর হচ্ছে যে চীন যে
আমেরিকার যে বন্ড বলেন বা ডলার কিনে রাখা বলেন, তার ফরেন কারেন্সি রিজার্ভের ক্ষেত্রে, ফরেন কারেন্সি রিজার্ভের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 2013 সালে চীনের রিজার্ভ পৌঁছেছিল $1.3 ট্রিলিয়ন। এত পরিমাণ রিজার্ভ। এরপরে চীন বুঝতে পারে যে অবস্থা ভালো না, অবস্থা বেগতিক দেখে কিন্তু চীনের নেতারা কিন্তু অনেক বেশি বুদ্ধিমান। তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছেন যে এইটাকে কমানো দরকার, মানে আমেরিকার ডলারের উপর নির্ভরশীলতা কমানো দরকার, কারণ কবে না জানি পয়সা দেবে না। সেই $1.3 ট্রিলিয়ন থেকে তাদের পরিমাণ কিন্তু আস্তে আস্তে তারা ওই বন্ড বাজারে বিক্রি করা শুরু করেছেন এবং বন্ড বিক্রি করে করে প্রায় $600 কোটি ওইখান থেকে বের করে নিয়ে আসছেন। যে বের করে নিয়ে এসে তারা ওই পয়সা কিন্তু সোনায় কনভার্ট করছেন, গোল্ডে। এবং গোল্ডের রিজার্ভ কিন্তু এই মুহূর্তে চীন সবার উপরে। তো গোল্ডে রিজার্ভ করে তারা ইউয়ানকে করছে, মানে শক্তিশালী করছে। তো আপনি দেখেন যে দুই দিকে, একদিকে হচ্ছে যে বাণিজ্যের ব্যাপারেও চীন এর উপর নির্ভরশীল না, আপনার ফরেন কারেন্সি রিজার্ভের ব্যাপারেও সে তার নির্ভরশীলতা কমিয়ে আনছে। যে 700 কোটি এখন তার হচ্ছে যে $700 বিলিয়ন, $700 বিলিয়ন হচ্ছে তার রিজার্ভ। সেই রিজার্ভও কিন্তু সে আস্তে 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 কমিয়ে আনছে। ফলে চীনকে তিনি যেভাবে ধরতে চাচ্ছেন, তারপরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই চীনে ব্যবসা করে কিন্তু লাভবান হচ্ছিলেন আমেরিকান ব্যবসায়ীরা। এই আমেরিকান ব্যবসায়ীরা কিন্তু তার ব্যাপারে, মানে চীনের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু আমেরিকার ব্যবসায়িক স্বার্থে ঘা লাগে। আমেরিকার ব্যবসায়ী যারা চীনের সস্তা শ্রম, তারপরে মানে উৎপাদনমুখী এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা নেই, নির্ঝঞ্ঝাট একটা পরিবেশে তারা উৎপাদন করে করেন এবং সব কিছু চীনারা একেবারে মানে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু টাইম টু টাইম করেন। তো এই জিনিস তো আপনি আমেরিকাতেও পাবেন না। ফলে ব্যবসায়ী যে পুঁজির যে নিয়ম, মানে পানির যেমন নিয়ম যে উপর থেকে নিচে যাওয়া, পুঁজিও চাইবে যেখানে সস্তা শ্রম আছে, যেখানে অনেক কম মানে প্রোডাকশন কস্ট অনেক কম, সেখানেই। সুতরাং উনি কিন্তু আমেরিকান পুঁজিকেও, মানে বড় বড় পুঁজিপতিদেরও কিন্তু উনি, মানে কি বলবো, তাদের বিরাগ ভাজন হতে হবে তাকে। ফলে ট্রাম্পের পক্ষে কিন্তু মানে চীন, রাশিয়া, ইরান সব মিলে বা ভারত, আমি যদি ব্রিক্সের কথা বলি, তো যে নতুন একটা পাওয়ার অ্যাক্সিস তৈরি করা, যে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা জোটের যে দীর্ঘ 70 বছরের বেশি সময় ধরে যে একটা পাওয়ার অ্যাক্সিস তৈরি হয়েছে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যে অ্যাক্সিসটা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছিল, তার পাল্টা একটা ক্ষমতার অক্ষ তৈরি করা, এই অক্ষের কিন্তু চীন নেতৃত্বে, এবং চীন কিন্তু খুব গুছিয়ে কাজ করছে। ফলে ট্রাম্প যে একেবারে আপনার আমেরিকান শুধুমাত্র ব্যবসায়িক নীতি প্রয়োগ করে বা কর আরোপ করে ট্যারিফ বসিয়ে তিনি চীনকে জব্দ করতে পারবেন, এই জায়গায় আসলে চীনও নেই। এটা যেমন বোঝেন, ট্রাম্প যেমন বোঝেন, তেমন কিন্তু তার উপদেষ্টারাও বুঝতে পারছেন। ফলে তিনি চীনকে খুব বেশি জব্দ করতে পারবেন বলে অন্তত আমি মনে করি না। ট্রাম্প একটা সিদ্ধান্ত নিচ্ছে যেটি আসলে দেশে দেশে ডিপ স্টেট বলে একটা শব্দ, যেটা আমেরিকার ভেতরে, সরকারের ভেতরে আর একটা সরকার বলা হয়। তো ট্রাম্প বলতে চাচ্ছেন তিনি এই ডিপ স্টেট সিস্টেমটা, অর্থাৎ সরকারের ভেতরে গিয়ে যে অন্য আর একটা সরকার, ছায়া সরকার বিভিন্ন জায়গায় নানা ধরনের সমস্যা তৈরি করে বা কাজ করে, সেটি তিনি করতে দিতে চান না। তো সেটা কি তিনি আসলে পারবেন? এইটা হচ্ছে তিনি অনেকটা কথা বলেছেন যে মৌচাকে ঢিল মারার মতো, মানে ক্ষমতায় বসার আগেই তিনি মানে আমেরিকার পাওয়ার হাউসে বলতে গেলে যে ওই এটাকে মৌচাক বলা ভালো না, বলতা বা ভীমরুলের চাক বলা ভালো, যে এই চাকে ঢিল মারলে তারা কিন্তু হুল ফোটাতে আসবে। যেটা কিন্তু আগের দিন আপনারাও আলোচনাতে বলছিলেন যে ডিপ স্টেটের যে কাজ, সেই কাজগুলোকে তিনি নিয়ন্ত্রণ করতে চান, কারণ এরাই প্রেসিডেন্টকে নিয়ন্ত্রণ করে। প্রেসিডেন্টকে হ্যাঁ বলা ছাড়া অনেক ক্ষেত্রে কোনো কিছু উপায়ই থাকে না। এখন আমি যদি আপনাকে বলি যে আপনারা দেখেছেন যে ডিপ স্টেটের যে পলিসি, এর আগেও তো আপনি বলছেন যে একজন প্রেসিডেন্ট বন্ধ করার, আইজেনহাওয়ার তিনি কিন্তু সতর্ক করেছিলেন যে আমেরিকার সিস্টেমে যে ডিপ স্টেট যে সিস্টেমটা, একটা ছায়া সরকার বা ভেতর থেকে কাজ করে, যেটি আসলে আমেরিকান প্রেসিডেন্টকে কাজ করার ক্ষেত্রে নানা ধরনের বাধা তৈরি করে। তিনি কিন্তু ওই কথাটা বারবারই বলেছেন, যে সতর্ক করেছেন যে ভবিষ্যৎ যে প্রেসিডেন্টরা আসবেন আমেরিকাতে, তাদের কিন্তু এই ব্যাপারে সতর্ক হওয়ার দরকার আছে। ডিপ স্টেটের কারণে কিন্তু একজন প্রেসিডেন্ট কি চান বা তিনি কি করতে চান সেটা আসলে হয় না, হয় এমন কিছু কাজ হয় যেটি আসলে তার নীতি বা তার যে অবস্থান, সরকারের যে অবস্থান, সেটার সঙ্গে কিন্তু যায় না। কিন্তু এটি তো আসলে বন্ধ হয়নি, সেটি তো সেই 1952 সালের কথা। হ্যাঁ, মানে এটি একদমই ঠিক কথা বলেছেন। আপনি যদি দেখেন, শুধু এর নজিরগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন
যে কিভাবে এই ডিপ স্টেট আপনি মানে ডিপ স্টেট চেয়েছে যে ইসরায়েল ফিলিস্তিন ওখানে ইসরায়েল হামলা বন্ধ করুক, আপনার বন্ধ হয়েছে, কিন্তু তারা ইউক্রেনকে দিয়ে রাশিয়ার ভেতরে মানে শেষ মুহূর্ত পর্যন্ত আমেরিকার অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আমেরিকা আরও বেশি সেখানে একে কি বলে উস্কানি কি আপনার ইউক্রেনকে উস্কানি দিয়ে সেই জায়গাকে এমনভাবে ঘোট পাকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যেহেতু ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসার পরপরই এই যুদ্ধ বন্ধ করে দেবেন, ইউক্রেনকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করবেন না, এবং তিনি জানেন যে ন্যাটোতে ইউক্রেনকে কেন যোগ দেওয়ার ব্যাপারে পুতিনের আপত্তি, এই বিষয়টা তিনি ভালোভাবে বোঝেন, সুতরাং এবং তিনি এটা বিশ্বাসও করেন। এইসব কথা বলার পরে কিন্তু যে আমেরিকার প্রেসিডেন্ট, শুধু না এটাকে প্রেসিডেন্ট বলা ভুল হবে, আমেরিকার ওয়ার ইন্ডাস্ট্রি, আমেরিকার মানে ডিপ স্টেট বলেন যেটাই বলেন না কেন, তারা কিন্তু বুঝছে যে ট্রাম্প যদি সত্যি প্রথম দিনই এসে এটা করে ফেলেন, তাহলে মানে তাদের এতদিনকার যে ইনভেস্টমেন্ট, এতদিন যে তারা বিনিয়োগ করলেন, সেই বিনিয়োগ তো পুরো মানে পানিতে পড়ে যাবে। তো পানিতে পড়ার আগেই যাতে বেশ মানে কবজা করা যায়, যে জন্য চীনের সঙ্গেও কিন্তু তারা একটা ভালো মতন জিনিস বাঁধিয়ে যাচ্ছিলেন, সেইটাও এই প্রেসিডেন্টের। এখন ট্রাম্প যদি এই ঘুঘুর বাসা ভাঙতে পারেন, তাহলে এটা বলতে হবে যে আমেরিকার জন্য একটা বিরাট বিরাট পরিবর্তন, এবং ট্রাম্প বিশ্বের জন্য পরিবর্তন, ট্রাম্প যদি অন্তত যুদ্ধমুক্ত একটা বিশ্ব উপহার দিতে পারেন, সেটাই হবে ট্রাম্পের জন্য বড় ইয়ে। কিন্তু এই যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম বা বললাম যে ট্রাম্প এতগুলো তার দেশের ভেতরে এবং দেশের বাইরে এতগুলো বিষয়ে আগে ভাগে দায়িত্ব নিয়ে ফেলেছেন, এতে তিনি না নিজের বিপদ নিজে ডেকে আনছেন। আপনার মনে আছে যে উনি 2বার হামলার শিকার হয়েছেন, একবার কিন্তু গুলি তার কানে পর্যন্ত লেগেছে। এই জায়গায় কিন্তু ট্রাম্পের বিপদ কিন্তু এই জায়গায় যে তিনি নিজেই এত দায়িত্ব নিয়ে নিজেকে বিপদে ফেলছেন কিনা। ধন্যবাদ সেলিম খান যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল এখনকার মতো, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময়।